একটা ভিডিও দেখাই আপনাদেরকে, তারপরে কিছু কথা বলি। এজেন্ডার সিদ্ধান্ত কি হয় না জেনে তুমি এইরকম মক করবা, এটা কিন্তু আমি এজেন্ডা ভুক্ত করেছি তোমাদের এই মক কালচারের বন্ধ কবে আর দেখার প্রয়োজন পড়ে না, বাকিটুকু বুঝতে পারছেন দর্শক যে কি ঘটছে সেখানে। এখানে এক মারতে আসিনি, আমি কাজ করতে আসছি। তোমাদের এজেন্ডা আমি নিয়ে আসছি, এরপর এজেন্ডা যদি বাস্তবায়ন না হতো তখন মক করতাম। এই মক তোমার নাই বলতে শুনতে পছন্দ করো, অন্য কিছু বলতে পারতা, এত লোক নিয়ে আসতে পারতা। কোন ওয়ার্ড বলতে তোমাদের বিষয়, আমি কথা বলছি তুমি কথা বলবো না, তুমি সেখানে তোমার মতো করতে পারতা। কিন্তু আমি এজেন্ডা আনার পরে তোমাদের এতটুকু সম্মানবোধ থাকবে না, আর তোমাদের এরকম করে মানে ঢুকে যাবো মধ্যে কোনো শৃঙ্খলা ছাড়া, কোনো নিয়ম ছাড়া। আর এরপরে বলতেছ আমি এখন কথা দিতে হবে, আমি মিটিং পোস্টপোন করে দেবো এখন। দর্শক বুঝতে পারছেন, আমি এটার পাশাপাশি একটা আজকে খবর দেখাই। খবরটা হলো, পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। প্রক্টর অত্যন্ত সম্মানিত একটা পদ, প্রশাসনিক পদ। এটা সাধারণত কেউ ছাড়তে চায় না, এটা যেহেতু একটা মর্যাদার ব্যাপার আছে। সুতরাং এটা কেন, কি কারণে, তার ব্যাখ্যাটা আমি দিলাম যে সাইফুদ্দিন আহমেদ কেন ছাড়ছেন। মানে ভিসির অবস্থাটাই দেখেন। সিন্ডিকেটের মিটিং ডাকছে, সেখানে শিবিরের নেতারা বা ডাকসুর নেতারা দলে বলে ঢুকে পড়ছে, তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। সিন্ডিকেটের সবাই ঢুকে যাবে। আমার ছাত্র জীবনে আমি ডাকসুর কয়েকজন ভিপিকে তো দেখলামই, মান্না আক্তার, আক্তার বাবলু, অন্তত 3টা ভিপিকে দেখছি, সুলতান মোহাম্মদ মনসুরকেও দেখছি। তারা কেউ কল্পনাও করতে পারেনি যে সিন্ডিকেটের মধ্যে তারা দলে বলে ঢুকে যাবে। আজকে দেখেন অবস্থা। মানে আমাদের ছাত্র জীবন তখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, তখনই মানে এই লেভেলের নেতারা, মান্না আক্তার, সুলতান মোহাম্মদ মনসুর, জিয়াউদ্দিন বাবলু, যারা ভিপিজিএস ছিলেন, কখনোই শুনি নাই যে সিন্ডিকেটের মধ্যে ঢুকে যা। আজকে দেখেন তাদের দাবি দেওয়া নিয়ে, এবং ভিসি বলছেন যে তোমাদের দাবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দাবি দেওয়া থাকতেই পারে, যে আমি এজেন্ডাভুক্ত করছি, তারপরে তোমরা ঢুকে বলতেছো যে এটা কখন বাস্তবায়ন হবে সেটা জানতে চাওয়া। এটা কোনো শৃঙ্খলার মধ্যে পড়লো? এভাবে চলতে পারে বিশ্ববিদ্যালয়? চলতে পারে না। এই কারণে প্রক্টর বুঝে গেছে যে এইসব মব, এই ধরনের অ্যাটিটিউডটা মোকাবেলা করা তার জন্য খুব কঠিন। সেজন্য আস্তে করে সরে পড়ছে। সে তার শিক্ষকতা পেশায়, মূল যে পেশাটাও সেখানে চলে গেছে। ভিসি তার এক ধরনের অসহায়ত্ব, তবুও বলছে যে আমি এখানে ইয়ার্কি মারতে আসিনি। এই যে কথোপকথন এক্সচেঞ্জ করতে হচ্ছে, কারণ কি? ডাকসুর মতন একটা প্রতিষ্ঠান হবার পরও শান্তি আসেনি। তারা বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের এক ধরনের অভিভাবক, ছায়া অভিভাবক। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন তো আছে, তাকে সহায়তা করবে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। তারা ভদ্রতার সাথে চিঠি লিখে হোক, চিরকুট পাঠায় হোক, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা দেখা করবে এবং ডাকসুর বা ছাত্রদের দাবি দেওয়া তুলে ধরবে। এইটা হচ্ছে একটা নর্মাল ভদ্রতা। এখানে মনে হচ্ছে কারখানা শ্রমিকরা যে ধরনের আচরণ করে, আমরা বিভিন্ন মিল কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখি ঠিক সেই ধরনের আচরণ। তাহলে এই অবস্থায় কোনো ভিসি, কোনো প্রশাসন চালাইতে পারবে? পারবে না। সুতরাং পরিস্থিতি বা পরিণতি যে কি হবে সেটা ভেবে আতঙ্কিত হচ্ছে।
কারণ আমার লম্বা ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কখনো দেখিনি, এখন যেগুলি দেখতে হচ্ছে। ডাকসু নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা থাকার পরেও এইরকম একটা বিশৃঙ্খল, যেটা ভিসি বলতে বাধ্য হয়েছে যে তোমরা মব করতেছো। তাহলে দেখেন, মানে শিবির তো অত্যন্ত ছাত্রদের কল্যাণে কাজ করে, খুব শৃঙ্খলিত, খুবই নীতি আদর্শ, তার সাথে যে এই কর্মকাণ্ডগুলো, এটা কি সামঞ্জস্যপূর্ণ কিনা এর বিচারের ভার দর্শক আপনাদের উপর ছেড়ে দিলাম।